বুদ্ধিজীবীতার ক্ষেত্রে বড় সংকট হচ্ছে আমাদের আর্থিক একটা দৈন্যতা আছে। একজন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী হওয়ার কথা ছিল। আপনি অধিকাংশ সাংবাদিক বেতন পান, অধিকাংশ শিক্ষক খাতা কাটে টিউশনি করে চলে। তো ফলে সে যখন টানা পড়নে থাকে তখন সে একটা পদ পদবিতে যেতে চায়। তো তাকে দিয়ে আপনি বুদ্ধিজীবী সিভিল সোসাইটি তৈরি করতে পারবেন না। ফলে ওই সরকার যদি সিভিল সোসাইটি তৈরি করতে চায় অথবা রাষ্ট্র যদি কল্যাণকামী করতে চায়, তার মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে গবেষণায় সহযোগিতা করবে, দলবাজি করবে না। আগে আওয়ামী লীগ দলবাজি করতো, এখন কি জাতীয়তাবাদী দল দলবাজি করবে? যে সরকারে আসুক তারা যদি বলে যে না, শিক্ষকদের রাজনীতি করা যাবে না, সাংবাদিক রাজনীতি করতে পারবে না, মসজিদের ইমাম রাজনীতি করতে পারবেন, তার মানে সিভিল সোসাইটিতে তৈরি হতো। ফলে তারাই চায় যে দলদাস তৈরি হোক আর সবাই আমার গুণগান গাক। ফলে রাষ্ট্রই চায় না কোনো কথা বলার লোক থাক, কারণ রাষ্ট্র সবসময় প্রশ্নকে ভয় পায়। মানে রাষ্ট্রের যে পাঁচটা স্তম্ভ বা রাষ্ট্রের যে মৌলিক শক্তির মধ্যে গণমাধ্যম অন্যতম ভূমিকা রাখার কথা ছিল, কিন্তু গণমাধ্যমকে রাষ্ট্রই চায়নি যে গণমাধ্যম বলতে একটা জিনিস থাকুক। কারণ সে তো প্রশ্নহীনভাবে ক্ষমতায় থাকতে চায়, সে গণমাধ্যম রাখবে কেন? আপনি তার টকশো, তাদের সংবাদ সম্মেলন দেখলে বুঝতে পারেন সে কোন গণমাধ্যম লোকটাকে। হ্যাঁ, বাংলাদেশের গণমাধ্যম যদি 50টা থাকে তার মধ্যে 5টা ভালো ভূমিকা রেখেছে, 45টাই তার সংবাদ সম্মেলনে গিয়ে প্রশংসা করেছে, বলেছে আপনার নোবেল পাওয়া দরকার। ফলে যে সমালোচনা করে তাকে ওই সংবাদ সম্মেলনে ডাকেনি। ফলে কিছু গণমাধ্যম কাজ করেছে, সেটার সংখ্যায় কম, 1-2 জন। আমি যেটা প্রশ্ন করছিলাম যে মানে এই আন্দোলনের মধ্যে গণমাধ্যমের একটু ভূমিকাটা যদি একটু ছোট করে বলতেন। অবশ্যই গণমাধ্যমের ভূমিকা ছিল, তবে সেটাও সংখ্যায় কম। 3 থেকে 4টি প্রতিষ্ঠান ভূমিকা রেখেছে, এরা হচ্ছে মূলত গণমাধ্যম। আপনি ইউনিভার্সিটিতে ঢুকলে যেমন আপনাকে প্রফেসর বলে না, তেমনিভাবে আপনি পত্রিকা খুললে তাকে গণমাধ্যম বলবেন না। এটা হচ্ছে প্রচার মাধ্যম অথবা প্রশংসা সূচক একটা মেশিন বাইর করেছে এরা। সবাই গণমাধ্যম ছিল না। আপনার সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, ইউটিউব বড় ভূমিকা রেখেছে। সুতরাং গণমাধ্যমের ভূমিকা ছিল ন্যাক্কারজনক বৃহত্তরে, কিন্তু যারা ভূমিকা রেখেছে তাদের প্রশংসনীয়, তাদেরকে আমরা সামনে আনা দরকার, তাদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠ্যসূচিতে নেওয়া দরকার। তারা গণমাধ্যম কেমন ভূমিকা রেখেছে আপনাদের মনে আছে নিশ্চয়, কোটা আন্দোলনের হওয়ার সময় একটা আন্দোলন ছিল, শিক্ষক আন্দোলন। হ্যাঁ, এই শিক্ষক আন্দোলনের সময় শেখ হাসিনা সরকার, ওবায়দুল কাদেররা বলছে যে এরা ক্লান্ত হোক তারপর কথা বলবো। আপনি ভবিষ্যৎ প্রজন্মের কাছে কিভাবে শিক্ষণীয় হিসাবে তুলতে পারেন আর কি? সবচেয়ে বড় শিক্ষণীয় হচ্ছে মুখের আচরণ। শেখ হাসিনা জানে রাজাকার বলার কি যন্ত্রণা। মুখ সংযোগ করতে হয়, ভাষা পরিবর্তন করতে হয়, মানুষকে খুব সাবধানে কথা বলতে হয়, এটা শিক্ষণীয়। ক্ষমতার বহাই করা, এটা শিক্ষণীয়। অহংকার করা, এটা শিক্ষণীয়। কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও ঘরের বউয়ের সাথে ঘুমাইতে না পারা, এটা শিক্ষণীয়। কোটি কোটি টাকা বাড়ি ঘর পোল কালভার্ট করার পরেও এই পোল কালভার্টে তারা চড়তে না পারে, এটা শিক্ষণীয়। ফলে সামনে যারা সমন্বয়ক হচ্ছেন, আওয়ামী হোক, যুবলীগ হোক, যুবদল হোক, তাদের জন্য হুঁশিয়ার হচ্ছে, এরশাদ থাকে নাই, পাকিস্তান মোনায়েম খান থাকে নাই, জিন্না থাকেনি, হাসিনাও থাকেনি, আপনারাও থাকবেন না যদি না আপনারা ওই পথে যান। তো সবচেয়ে বড় শিক্ষণীয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা পেশিবাদের শ্রুতিকাগার প্রতিষ্ঠান, যারা একটা দিকে নাম রাখছে গণতন্ত্র মুক্তি, কিন্তু তারাই অগণতান্ত্রিকভাবে 5 জন যে লেয়াজু কমিটি হয়েছে, 5 জনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। অথচ এই আন্দোলনে মাদ্রাসার ভূমিকা, প্রাইভেট বিশ্ববিদ্যালয় কলেজের ভূমিকা, তাদেরকে কোনোভাবে অ্যাড্রেস করা হয়নি। এই আন্দোলনে রিক্সাওয়ালার যে ভূমিকা, সেই রিক্সাওয়ালারা এখন যখন তখন বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে না, 5টা থেকে 10টা বন্ধ করে দেওয়া হয়েছে। এই রমনা, সোহরাওয়ার্দী এগুলা খুলে দেওয়া হয়নি, ফলে তারা যেতে পারে না। ফলে এই ধরনের মানুষের উৎপীড়ন, কষ্ট আমাকে লিখতে সাহায্য করেছে। একটা বড় বিষয় শেয়ার করি। 31শে জুলাই হাইকোর্টের একটি রুল জারি করার কথা ছিল, কেন শিক্ষার্থীদের মিছিল, মিটিংয়ে, ন্যায্য আন্দোলনে গুলি চালানো অবৈধ, এটা কেন বন্ধ করা হবে না, এটা নিয়ে রুল জারি করার সময় বিচারক সেদিন সকালে আসেননি, অসুস্থ হয়ে গেছে। এটা আমাকে অনেক বেশি আলোড়িত করেছে যে একজন বিচারক কি তাহলে তার ঘরে কিভাবে ঘুমায়, সেও কি সাইদ মুগ্ধকে তার সন্তানের চোখে দেখে কিনা, সে যখন তার বইয়ের কাছাকাছি হয় তখন কি তার খারাপ লাগে কিনা। তো ফলে এই ধরনের বিষয়গুলোকে আমাকে কবিতা, গল্প, উপন্যাস লিখতে সাহায্য করবে। আমার ধারণা প্রতিটা মানে সংবেদনশীল মানুষকে এই ধরনের কিছু লিখতে সাহায্য করে, লেখা করা কথা। প্রথম কথা হচ্ছে এবারের বিপ্লব বা গণঅভ্যুত্থান যেটা আপনি নাম দেন, এটা সাংস্কৃতিকই হয়েছে। আপনি দেখবেন যে প্রতিটা দেয়ালে কবিতা, গান, স্লোগান, এগুলো কোনো বড় কেউ লেখে নাই। আমি আপনার ছাড়া কাহারে করি না কুর্নিশ, লাথিমার বাংলে তালা, যত সব বন্দিশালা,
এই ধরনের গান কবিতা যেভাবে আমাদেরকে ইয়ে করেছে, এটা কালচারাল রেভলিউশন ছাড়া আর কিছুই নয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদেরকে এই গণঅভ্যুত্থান কি শিখালো বা কি দিল বা কিভাবে সাহিত্য তৈরি করবে, মানবিকতা কতটা তৈরি করবে, এটা না মানবিকতা তৈরি করারই বিষয়। কারণ আমরা ব্যক্তি সংস্কার না হলে শেখ হাসিনাকে একা তাড়ায় আমাদের কিছু হবে না। ইউনূসের পক্ষে একা পরিবর্তন সম্ভব না যদি না আমরা নিজেরা পরিবর্তন না ঘটে। গত সপ্তাহে থেকে আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো যারা গণতন্ত্রের বিশ্বাসী লোক বলে তারা একটা ক্যান্টনের মতো বানায় রাখছে। তাহলে তুমি কেরানীগঞ্জে চলে যাও, তার মানে তার আহ্বানে আমি জীবন দিলাম, আর সে আহ্বানে আমার ফল ঘরে আসার পরে সে ঘর বন্ধ করে ফেলছে। এই যে অমানবিক একটা সিদ্ধান্ত নিল, প্রথমে কি করছে দেখেন, প্রথমে তারা চাওয়ালা ফেরিওয়ালাকে উঠিয়ে দিচ্ছে। দ্বিতীয়ত তারা মেয়েদেরকে হলে ঢোকার জন্য একটা টাইম বেঁধে দিয়েছে। তৃতীয়ত তারা আবার এটাকে বন্ধ করে দিয়েছে। এই যে অমানবিকতা চর্চা করতেছে, এই বিশ্ববিদ্যালয় 71 সালে হল বন্ধ হয় না, অথচ 24 সালে হল বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে এই বিশ্ববিদ্যালয়ে বিচার করা উচিত, এই বিশ্ববিদ্যালয় সমিতির বিচার করা উচিত, যারা শিক্ষক সমিতি ছিল। এদের নির্বাচন হয়েছে বছর বছর, আমার ছাত্র সংসদ নির্বাচন হয় না। এই গুন্ডামির বিচার সমন্বয়করা চায়নি, উপদেষ্টা চায়নি। ফলে মানবিক পৃথিবীর সমন্বয়করা চায়নি, বৈষম্য বিরোধীরা চায়নি। এরা নতুনভাবে আর একটা রাজনৈতিক বন্দোবস্ত আয় না, নতুন একটা দোকান খুলে সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে। ফলে মানবিক রাষ্ট্র এরা চাচ্ছে না। তার জন্য দায়ী আমাদের এই সমন্বয়, বারবারই যারা আমাদের প্রতিশ্রুতি রাস্তায় নামায় এই কালফিটগুলা। এখন আমাদের কি করণীয়? এখন আমাদের করণীয় হচ্ছে আপনি যে কাজগুলো করছেন এই গল্পগুলো আরও বেশি ছড়িয়ে দেওয়া, মানুষের মধ্যে এই ভোটটা তৈরি করে নিজেরা একটা মানবিক অনুভূতির তৈরি করা, পাশের মানুষের খোঁজটা রাখা। এটা হচ্ছে আমার আলাপ।